মিডিল চর এ যেন অপরূপ বাংলার এক রূপসী কন্যা। চারপাশে ধুধু প্রান্তরের বুকে দাঁড়িয়ে থাকা ছবির মতো সুন্দর এক জনপদ। দূর থেকে দেখলে যেন মনে হয় কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত এক চিত্রকর্ম। প্রতিটি বাড়িঘর, গাছপালা, এমনকি ধুলোমাখা পথ যেন তাদের নিজেদের অস্তিত্বের গল্প বলছে। নদী ভাঙনের শিকার হওয়া মানুষেরা কত যে কষ্টে গড়ে তুলেছেন এই আশ্রয়স্থল। বারবার ভেঙে পড়ার পরে উঠে দাঁড়ানোর এই সংগ্রামী গল্পগুলো ছড়িয়ে আছে প্রতিটি বাড়ির দেয়ালে দেয়ালে। টিনের ছাউনি, ছনের বেড়া আর মাটির মেঝে, সবকিছু মিলিয়ে যেন প্রতিটি ঘর জীবনযুদ্ধের এক নীরব সাক্ষী। চরখানপুর সহ আশেপাশের চরের মানুষ পদ্মার নির্মম ভাঙনের শিকার হয়ে জীবনের টানে এখানে আশ্রয় নিয়েছেন। নদীর মাঝামাঝি অবস্থানের কারণে এই চরের নাম হয়েছে মিডিল চর। এই নামের মধ্যেও লুকিয়ে আছে টিকে থাকার এক অবিচল গল্প। এই চরের মানুষের প্রধান পেশা গবাদি পশু পালন, যা এই চরের জীবনধারাকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। প্রতিটি বাড়ি যেন এক একটি বাথান বাড়ি। গরু, মহিষ আর ভেড়ার কোলাহলে ভরে থাকে পুরো চর। শুষ্ক মৌসুমে যখন চর জুড়ে ধূসরতার বিস্তৃতি, তখন মাঠ প্রান্তরে চোখে পড়ে হাজার হাজার গরু মহিষের অবাধ বিচরণ। বিস্তৃত মাঠ জুড়ে হাজার হাজার গরু মহিষের পাল ছড়িয়ে থেকে সৃষ্টি করে এক অন্যরকম সৌন্দর্যের মায়াবী আবহ। মিডিল চর শুধুমাত্র একটি চর নয়, এটি সংগ্রাম, টিকে থাকা আর প্রকৃতির সাথে সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। পদ্মার পার থেকে জনমানবহীন কঠিন পথ পাড়ি দিয়ে শহরের দিকে ছুটে চলা, এটাই যেন মিডিল চরবাসীর নিত্যদিনের বাস্তবতা। মরুময় ধুলোবালিতে পূর্ণ আঁকাবাঁকা পথ আর প্রাকৃতিক দুর্যোগের নিষ্ঠুর থাবা যেন এই চরের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি ভোর এখানে জেগে ওঠে নতুন সংগ্রামের আহ্বানে, আর প্রতিটি সন্ধ্যা নামে ক্লান্তির এক ভারবাহী নীরবতায়। জীবন জীবিকার প্রয়োজনে এই চরের শিশুদের কাছে শিক্ষা যেন অধরা। পেটের তাগিদেই শৈশবে তাদেরকে বের হয়ে যেতে হয় কাজের খোঁজে। তাই শিশু বয়সে হাতে নড়ি নিয়ে ছুটতে হয় গরু মহিষের পিছনে পিছনে। অনেকের ইচ্ছা থাকলেও শিক্ষা গ্রহণ করার আর সুযোগ হয়ে ওঠে না। তবুও মিডিল চর শুধুমাত্র কষ্টের গল্প বলেই থেমে থাকে না। এর প্রতিটি কোণে লুকানো আছে অনন্য এক সৌন্দর্য, যেখানে মানুষের আন্তরিকতা, ভালোবাসা আর আতিথেয়তায় মুগ্ধ হবে যে কেউ। এখন পূব আকাশে সূর্যের দেখা নেই, অথচ শ্রমজীবী মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে। মিডিল চরের মানুষ গবাদি পশুর জন্য খড় কিনে নিয়ে ট্রলারে উঠাচ্ছেন। মিডিল চরের মানুষের প্রধান পেশা গবাদি পশু পালন ও কৃষিকাজ। তাই খড় ফুরিয়ে গেলে তাদের খড় কিনে নিয়ে যেতে হয় এপার থেকে। সারা রাত জেলেরা মাছ ধরে ডাঙায় ফিরছেন বিক্রি করতে। চরে তো অনেক ফসল উৎপাদন হয়, তার এপার থেকে লাগে কেন? আউট আপনার গরু। আচ্ছা আচ্ছা, ওখানকার ধানের খড়ে হয় না? চরে তো ধান হয় না, চরে চৈতা ধান, সন্না ধান আমাদের দিকে হয় বরিন্দ এলাকায়। আপনার বাসা মিডিল চরে? না, এপারে জমিতে যাচ্ছি। জমিতে? আপনার জমি আছে ওপার না? ওপারে জমির দাম কেমন? কেমন দাম তা তো বলতে পারছি না। বিঘা কেমন? বিঘা ধরেন 30-35 হাজার টাকা। 20,000 টাকা? হ্যাঁ, কম দাম। কম দামে তো। আচ্ছা আচ্ছা, কয় বিঘা আছে? আছে বিঘা আছে। বিঘা আছে। কি কি ফসল হয় আপনার? মসুর, গম, খেসারি, ধান। আচ্ছা আচ্ছা, ধান মনে হয় এক সিজনে হয় না? এক সিজন। মসুর এক সিজন, খেসারি এক সিজন, কালা এক সিজন, সব এক সিজন। আগে বাড়ি চরেই ছিল? আগে চরে ছিল। এখন এখানে কোথায় আছেন? এই তো সামনে। আচ্ছা, এখন জায়গা কিনে নিছেন? জায়গা কিনা। বুঝতে পারছি। কিছু সময় পরে আমাদের ট্রলারটি ছাড়লো মিডিল চরের দিকে। জাহাজঘাট দিয়ে যাওয়ার পাশাপাশি চরখানপুর দিয়েও যাওয়া যায় মিডিল চরে। আমি প্রথমবার চরখানপুর থেকে মোটরসাইকেলে চড়ে মিডিল চরে গিয়েছিলাম। এখন খরস্রোতা পদ্মার অবস্থা নীলাপ জলের শান্ত সাগরের মতো।
অথচ এই পদ্মায় বর্ষায় হয়ে ওঠে মূর্তিমান আতঙ্ক। সিলেটের পানি ছাঁচার সাথে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রলার। আমাদের ট্রলারে করে একটি পাওয়ার টিলারও নিয়ে যাওয়া হচ্ছে ওপারে। এভাবে ট্রলারে করে নিয়ে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ, আর কতটা ঝুঁকিপূর্ণ একটু পরেই দেখবেন। কিছুক্ষণ পরে আমাদের ট্রলারটি থামলো ঘাটে। এরপর পড়লাম আমরা এক মহাবিপদে। যেখানে এসে ট্রলার থামানো হয়েছে সেখান থেকে হাঁটু পানি মারিয়ে যেতে হবে উপরে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আর মানুষের যাওয়া দেখছি। নারী পুরুষ সবাই নেমে গেলেন পানিতে। তারা নিয়মিত যাওয়া আসা করেন এই পথ ধরেই, তাই অভ্যস্ত হয়ে গেছেন। একে একে সবাই নেমে যাওয়ার পরে নামাতে শুরু করলেন পাওয়ার টিলার। অল্পের জন্যই রক্ষা পেলেন মিনারুল ভাই। আরেকটু হলেই পা গিয়েছিল তার। আমি আর রিজবি এবার জুতা খুলে নামবো। হঠাৎ মিনারুল ভাই এসে বললেন ঘাড়ে চড়তে। কয়েকবার নিষেধ করার পরেও তুলে নিলেন তার ঘাড়ে। প্রথমে আমাকে পার করলেন, এরপর পার করলেন রিজবিকে। যে ট্রলারটিতে করে আমরা আসলাম সেই ট্রলারটির উপর অনেকটা আটকে ছিলাম। কিভাবে আসবো, জুতা খুলে আসবো এইটা প্ল্যান করছিলাম। হঠাৎ করে মিনারুল ভাই এগিয়ে আসলেন এবং এসে বললেন আমার কাঁধে উঠেন, এবং তিনি কাঁধে করে পার করে দিলেন আমাদের দুইজনকে। চরের মানুষের যে আন্তরিকতা, ভালোবাসা, মানুষের প্রতি মানুষকে যে সম্মান জানানো, সেটি দেখে বরাবর মুগ্ধ হই। আজ মিনারুল ভাই নতুন করে আমাদেরকে শিখালেন মানুষকে কিভাবে সম্মান করা যায়। আচ্ছা মিনারুল ভাই, এটা আপনার মাথায় কিভাবে আসলো যে এদেরকে কাঁধে করে নেব? না, এটা দেখেন আমার মনে হচ্ছে যে ভাইয়েরা জুতা পরে আছে অনেক পানিতে ভেজার থেকে, আমার উপকার করলাম। মানুষ আমাদের এখানকার মানুষ অনেক সহজশীল, মানে মানুষের উপকার করে, এটাই চাচ্ছিলাম। আপনাদের কষ্ট না হোক, আপনারা অতিথি মানুষ, আমাদেরকে হেল্প করাটাই মানুষের প্রতি মানুষের বড় একটা শ্রদ্ধাশীল, এটাই মনে হয়েছিল আমার। তার জন্য আপনাদেরকে পার করলাম। এটা স্বাভাবিক, মানুষ একটা বিপদে পড়লে আর একটা মানুষকে হেল্প করবে, এটাই। একটা গান শুনছেন না, মানুষ ধরো মানুষ বড়, মানুষ ভজো শোন বলি রে পাগল মন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। আমি হয়তো একজন প্রকৃত মানুষ। যাই হোক, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন লাগলো এটা? আসলে এটা একটা বিরল, আমার জীবনে আমি ফার্স্ট এরকম একজন মানুষের কাঁধে চড়ে নৌকায় পার হইলাম। যে এত বড় মন মানসিকতা না হলে এই মানে পানির মধ্যে আরেকজনকে কাঁধে করে নিয়ে আসি ডাঙায় নামানো, এটা খুবই বিরল ঘটনা। মহিষের গাড়িতে সাজানো হচ্ছে খড়। এই চরের মানুষের প্রধান পেশা হচ্ছে গবাদি পশু পালন, তাই গরু মহিষের খাবার ও স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকতে হয় তাদেরকে। মিডল চর থেকে ঘাটে আসা যাওয়া করার জন্য কোনো রাস্তা বা পথ নেই, তাই যেদিক দিয়ে যার সুবিধা হয় সেদিক দিয়েই তিনি যাওয়া আসা করেন। তবে যেখান দিয়ে পানি নেই এমন জায়গা দিয়েই পথ বানিয়েছেন তারা। এই পথ ধরেই বিভিন্ন কাজে মানুষ শহরে যাচ্ছেন নানা প্রয়োজনে, আবার অনেকেই মোটরসাইকেল চড়ে যাচ্ছেন ঘাটে। আজল ভাই চলে আসলেন জানিস, কি করবো? সহ্য হচ্ছে না? সহ্য কি করে হবে? হ্যাঁ সহ্য কি করে হবে? হ্যাঁ, সহ্য হয়তো কোনো কাজ হচ্ছে না। অপেক্ষা করতে ভালো লাগছিল না? ওই যে অপেক্ষা করতে একজন তুই আমি নামি চলে আনো। পানি আছে নাকি এই পথে ভাই? হ্যাঁ, এই পথে পান নাই, ও যেটুকু আছে স্যান্ডেল তলা ভিজবে না। আচ্ছা চলেন। চলে আমরা মিডল চরে এখানে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলছিলাম। আইজুল ভাই উপরে দাঁড়িয়েছিলেন, কিন্তু মানুষটি এমন যে তার আর তর সয় নাই, তিনি একদম চলে আসছেন নিচে। কি করবো, ভোরবেলাতে সে আটা লিয়ে আনো, হ্যাঁ দিয়ে এসে কালাই টালাই পিছিয়ে হ্যাঁ, আপনার ভাবিক দিয়ে আবার রুটি বাইনে দিয়ে হুম, ভাই মোটরসাইকেলের উপর পড়ে আছে রুটি। কিসের রুটি ভাই আইজুল ভাই? কিসের রুটি আনলেন? কালাই গম। কালায়ের গম না? হ্যাঁ, কালাই গম চাল দিয়ে মিশাল। বর্ষার সময় এই চরে ভাঙন কতটা ছিল তা এই খাড়া পাহাড়ের মতো পার দেখলেই বোঝা যাচ্ছে। এই উঁচু জায়গা থেকে মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন তারা শহরের দিকে। এই খাড়া ঢালু দিয়ে খালি হাতে উঠানামা করাই বেশ কঠিন, সেখানে তারা কত অনায়াসে চলে যাচ্ছেন মাথায় ভারী বোঝা নিয়েই। এই পথ ধরেই শহরে যাচ্ছেন নারী পুরুষ সকলেই। মানুষের প্রয়োজনীয়তা যেন সমস্ত বাধাকেই উপেক্ষা করে এগিয়ে যায়। যত বাধা আর বন্ধুর পথ হোক না কেন, মানুষকে ছুটে চলতেই হয়।
কলা রুটি আনলেন কেন? নিয়ে আসবো মানে গোটা জায়গা বেড়াবো, ধর খিদে লাগলে কার বাড়ি যাই বেড়াবো আর কার বাড়িতে বসবো, আচ্ছা আচ্ছা। তার লেগে তো নিজে বানিয়ে নিয়ে চলে এলাম। কালকে একবার একজনের বাড়ি যাই খাওয়া লাগছে না? খুব ভালো না এজল ভাই? হ্যাঁ ও ভালো চ্যাংড়া, পরিচিত আপনার? সব মাহাদেড়ের এমন কোনো জনা নাই আমাদের এই চরের মধ্যে যা বেড়াবেন সব গেলাম না। ও বাবু ভাই কালকে ঘাট পর্যন্ত আসছিল? ঘাট পর্যন্ত, হ্যাঁ খুব ভালো লোক। দেখে এলেন? দেখার কিছু নাই, চলেন। এই দেখেন, একটু দেখতে হয় তাও। না না দেখবানি, আমরা খাওয়ার সময় দেখবানি। খাওয়ার সময় দেখার জিনিস এক আলাদা, আর এখন দেখার আলাদা। দেখেন রুটি সেম দেখেন না? হ্যাঁ একদম অরিজিনাল কলাই রুটি। আর এই দেখেন মরিচ, ঝাল মরিচ টরিচ সব এই এই দেখেন। হ্যাঁ পরতে পরতে দিয়া না? আজিজুল ভাইয়ের সাথে গল্প করতে করতে দেখলাম মহিষের গাড়িটি ফিরছে খড় বোঝাই করে। সব জায়গায় পানি, মাঝখান দিয়ে জেগে ওঠা বালুর চরের উপর দিয়ে আসছে মহিষের গাড়ি। বিলুপ্তপ্রায় মহিষের গাড়ি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। মরুময় এই প্রান্তে মহিষের গাড়ি দেখতে দারুণ লাগছে। যতটা ভালো লাগছে ততটাই খারাপ লাগছে মহিষের কষ্ট দেখে। এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগেও কতই না কষ্ট করতে হচ্ছে এই জনপদের মানুষদেরকে। শহরে বাজার সদাই করতে, ডাক্তার দেখাতে নিয়মিত চরের মানুষকে যেতে হয় শহরে। এই দুর্গম পথ সবচেয়ে বেশি কষ্ট করে পার হন নারী, শিশু ও বৃদ্ধরা। সমস্ত দুর্গমতা আর কঠিন পথ তাদের জীবনের অংশ হয়ে গেছে। ঘাটে যাওয়া আসা করা মানুষের ব্যস্ততা দেখে এইবার আজিজুল ভাইয়ের সাথে আমরা রওনা দিলাম মিডিল চরের দিকে। সামনে আগাতে চোখে পড়ল বিশাল গরুর পাল। এই জনপদের মানুষ সারাদিন এই ধূসর প্রান্তরে গরু চড়ায়। যদিও মাঠে এখন তেমন কোনো ঘাস নেই, তাই যতটুকু সম্ভব গরুকে কাঁচা ঘাস খাওয়াতে মাঠে নিয়ে আসেন তারা। তাদের ভাষায় সারাদিন মাঠে মাটি চাটলেও গরুর কিছুটা হলেও পেট ভরবে। এই সময়ে গরুর মালিকদের নির্ভর করতে হয় কেনা খড়ের উপর। এই চরে বছরে একবার ধান ফলে, তাই তাদেরকে কেনা খড় ও খাবারের উপর নির্ভর করতে হয়। কেমন আছেন? ভালো আছি। আপনাদের এখানে কতগুলো গরু আছে? এখানে 700-800 গরু আছে। 700-800? মালিকানা কয়জন? মালিক আছে 15-20 জন। না এমনিতে শুধু এই মাঠের ঘাসই খান নাকি? না মাঠে তেমন ঘাস নেই, শুধু বাড়তি খাওয়াতে হয়েছে। এখানে মানে ঠেক ম্যাক দিয়েছে, দুফাতে আবার লিজে বাড়তি খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, যতটুকু আর কি আগায়। এই তো গরু বেশি না মহিষ বেশি? গরু বেশি, মোষ নাই। মহিষ নাই তেমন না? মোষ এই 10টা মোষ আছে। কতগুলো গরু আছে ভাই এখানে? ভাই 700 হবে। 700 না? জি। কতগুলো মানুষের গরু এখানে? মালিকানা কয়জন হবে? মালিক বহুজন, ধরেন সবার প্রত্যেক বাড়িরই মিলি ধরেন 600-700 হবে, তাও 60-70-80 ঘর মতন হবে। আচ্ছা আচ্ছা, 60-70-80 জনের একজন হবে ধরেন। আচ্ছা, তো এখানে তো বেশি মানুষ চড়াচ্ছে না, তাহলে আপনারা কিভাবে টাকা নিচ্ছেন? টাকা নিচ্ছি না, মানে সবাই চড়াচ্ছে। মানে আমরা ধরেন এক জনা 10 জনা 10 জনাকে চড়াই, 10 জনা 5 জনা 7 জনা এরকম করে চড়াই। যেহেতু আমরা 2 নাইট চড়াবো, ওরা বা কাল চড়াবে, মানে এরকম ভাবে পালাক্রমে না? পালা করে। বুঝতে পারছি। ওরা যেহেতু আজ চড়াবে, আমরা 5 জন আজ চড়ানো, কালকে আবার 5 জনা চড়াবে। একজন করে আরেকজনকে চিনে? সব চিনে হেলে পরে বাড়িতে নিয়ে গেলে আপন সব বাড়ি ঢেকে যাবে, আবার একজনা করে একজনা সব চিনে নেবে। এর আগে অন্যান্য চরে যখন গেছি তখন দেখলাম যে তারা হচ্ছে যে করে ওই রুটি নিয়ে পিছনে বেঁধে নিয়ে যায়। যে মানে আমরাও চৈত মাসে এরকম করে হেলে পরে রুটি দূরের মাঠে চলে গেলে বেঁধে চলে যায়, পিছে বেঁধে। বুঝতে পারছি। বেগে গেলে। আপনার গরু কতগুলো আছে ভাই? আচ্ছা, আমার গরু 26টি। 26টা? জি। গরুর শরীর স্বাস্থ্য খারাপ কেন? তো ঘাসই তো নাই, কি এর ভালো থাকবে? হেলে পরে ধরেন এগুলো ঘুরে বেড়াচ্ছে, আর বাড়িতে শুকনো আউল খাওয়াচ্ছি। ও, ওই আউর তো দেখলাম আনতেছে ওই পাশ থেকে। হ্যাঁ, আমি আউল নিয়ে আনলো সকালে। গরুর বাথানে গিয়েছি বহুবার, কিন্তু এমন ঘটনার সাক্ষী হয়নি। এই প্রথম কোনো বাথানে গরুর বাচ্চা প্রসব করা দেখলাম। গরুর রাখাল একদম শিশু চিকিৎসকের মতো বাছুরটির কানে মুখে ফু দিলেন। এরপর বাছুরটি নাড়াচাড়া শুরু করলো। এখন বাছুরের সেবা শুশ্রূষার দায়িত্ব তার মায়ের। সন্তানের গা চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে মা।
পৃথিবীর প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই মায়ের তুলনা শুধুমাত্র মা। মায়ের ভালোবাসা, সেবা শুশ্রূষার কাছে সবকিছুই যেন মূল্যহীন। চুট তুললো ভাই। চুট মানে? চুট মানে যে বাচ্চা ছেলে যেরকম লাখ যেরকম তুলে, হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে টান দিয়ে এরকম ভাবে চুট তুললো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, এত সময় হ্যাঁ, এই দেখেন তুললো, এখন এই যে ঘুটে দিয়ে ধরে টান দিল। আজল ভাই, এর আগে বাথান আসছেন? এই যে কেমন লাগে বাথান? ভালো, বাথান ভালো লাগবে না যে এর আগে এসে আমরা বসে থাকবো না। হ্যাঁ, তখন তো আমরা গরুর কাছে আসছিলাম না। না, গরুর কাছে আসেনি, সেদিন তো প্রচুর রোদ। এই চর চেনা কেমন আজল ভাই আপনার? এই চরের মানুষজন? এই চরের মানুষজন আমার মানে ভাত খাই আমার খানপুর, আর কিন্তু কুলিফুলি কিন্তু আমার খিদির পরে হইতো। আচ্ছা আচ্ছা, এত পরিচিত না? এত পরিচিত। আমরা এখন গ্রামের দিকে যাই না? এটা কিন্তু ভাসতে, তাই না? এই যে ভাতিজা, আর ইনি দেশের গ্রামবাসী সব ছেলে পেলে। আর আপনার নাতি বলছিলেন, নাতি ছেলেকে একে বলে নাতি হয়? চলে গেছে, নাতি চলে গেছে না? অনেক গরু। আজল ভাই, এত গরু কিন্তু আমি দেখিনি এর আগে একসাথে। আরো আছে, প্রচুর গরু আছে, তাই না? এগুলো নিয়ে যাবে কয়টার দিকে? আরে মোটামুটি বেলা 3টার দিকে, 3-4টার দিকে নিয়ে যেতে। এখন মানে ঘাস না, একটু ঘোরাচ্ছে, হাত পাগলা ছুটছে, পেটে খিদে লাগলে একটু দৌড়ে খাবে জিনিসগুলা। আর বাড়িতে বাঁধা থাকলে তো ওই অর্ধেক নষ্ট করবে আর অর্ধেক খাবে। ও, এই জন্য মাঠে নিয়ে আসা। কেমন লাগতেছে বাচ্চা হলো? ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, জানতেন না? হ্যাঁ, জানতাম। ও, গর্ভবতী ছিল এটা জানতেন? আচ্ছা, মাঝে মধ্যে এরকম হয়? হ্যাঁ, আরো গরু আছে বিয়ায়। ও, যাক, আরেকটা গরু বাড়লো দুধ হওয়ার না? হ্যাঁ, আরো আছে। দুধ হয় কেমন এই গরুগুলোর? দুধ হয় 2 কেজি। আবির, তোমার গরু কয়টা? 20টা। 20টা? একাই চড়াও? কষ্ট হয় না? না। বলো কি? পড়াশোনা করো বাবা? না। কোন ক্লাসে পড়ো নাই? না। কেন? কিছুই করিনি, বসে থাকি। লেখাপড়া করা উচিত ছিল না? জানি, ভাল লাগে না। ভাল লাগে না? না, বাড়ি থেকে বলে না পড়তে? হ্যাঁ। তুমি পড়ো না ইচ্ছা করে তো? ঠিক আছে, তো পড়াশোনা করে আবির। ঠিক আছে বাবা, ভালো থেকো। গরু চড়ানো দেখে এইবার আমরা রওনা দিলাম মিডিল চরের লোকালয়ের দিকে। চরে নেই কোনো রাস্তা, উঁচু নিচু পথ ধরেই একটি মোটরসাইকেলে চেপে যেতে হচ্ছে আমাদেরকে। এভাবে কষ্ট করে পৌঁছে গেলাম মিডিল চরে। আমরা প্রথমেই গেলাম আজিজুল ভাইয়ের মামার বাড়িতে। আজিজুল ভাইয়ের সমবয়সী হলেও স্ট্রোক করে পঙ্গু হয়ে গেছেন তিনি। টিভির স্টক করে বাঁচে আছি মামা, এখন আল্লাহ রাখিয়েছে। ও, এই ঘরে এইখানে থাকেন? না মামা, এখানে গরু থাকে, আমরা থাকো এই 15। চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। ডাক্তার টাকা পয়সা একটু সমস্যা, বুঝতেছেন না? ছেলেপিলে তো দেয় না। ছেলেপিলে দেয় না? ছেলেপিলে নিজে চলতে পারেন না মামা। এরকম বাড়ি, এরকম পাশাপাশি ছিল, ভাঙনে ভেঙে গেল যখন, তখন সব ছত্রভঙ্গ হয়ে গেল। ও, বুঝতে পারেননি? বুঝতে পারছি। আত্মীয় স্বজন হারাইছে। সেদিন যে ওই যে বর্ডারে যে কথাটা বললেন, ছেলেপিলে চোখের লেগে জানটা ফুরিয়ে যায়, কিন্তু যাওয়ার কোনো বুদ্ধি নাই, তাই না? এটাই খারাপ লাগে, খুব খারাপ লাগে না? আপনার একটা ছেলে যদি আপনার কোনো যদি কিছু হয়, তার আপনার ভিতরটা জানটা ফুটবে না? হ্যাঁ, ফুটবে তো ওরকমই। হ্যাঁ মামা, চরের মাটির ঘর ছাড়া তো এই ঘর ছাড়া থাকা যাবে না মামা। মাটির ঘর ছাড়া থাকা যাবে না? না, এরকম ঘর ছাড়া থাকা যাবে না, কিন্তু পাকায় দেওয়া যায় না। কি হয় না? ভাঙি যাবে, ধরেন কবে আছে কখন নাই। আচ্ছা আচ্ছা। এই বয়সে মামা 7 বার হলে আমার ভাঙনে পড়া 7 বার হয়েছে। আচ্ছা, এবার যদি ভাঙে তো 8 বার হবে। এই 8 বার ভাঙাতেই আমার জীবনে শেষ মামা। একটু ছিঁড়ে খেয়ে দেখছি, এত স্বাদ যে সত্যি ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। খারাপ লাগছে ভাবির জন্য, কত ভোরে না জানি তিনি উঠে আমাদের জন্য রুটি বানিয়ে দিয়েছেন। যাতাতে পিছিয়েছে সকালবেলা? হ্যাঁ, ভোর রাতে। এত সকালে ভাবিকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল বলেন? ওই যে আপনার একটু ভালোবাসা, মানে যে আপনি কালা রুটি খাচ্ছে চাইছেন, হ্যাঁ,
কালা রুটি তো আপনার বাড়ি যাই খাইতে চাইছিলাম। খাচ্ছা একটু ভালো লেগে তো যে ভালো একটু ভালোবাসে তার লেগে তো আপনাকে বলেছে ভাইকে একটু কালা রুটি খাইতে হবে। আচ্ছা আচ্ছা, তার লেগে তো সকালবেলা উঠে বানিয়ে দিয়েছে। না ভাবিরে অনেক বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে ভাই। কোনো কষ্ট হয়নি ভাই, না না কোনো কষ্ট না, আসলে আপনাকে কিন্তু ভালোবাসে। কিন্তু এটা কি আর বলার দরকার আছে, কোনো পরীক্ষার দরকার আছে? কি দিয়ে আছে আইজুল ভাই ভর্তার মধ্যে? ভর্তার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, সরষের তেল। কেন ভাই আর লবণ দিতে হবে এর মধ্যে? জানলেন আপনি চা লিখবেন যে সেখানে দেয় পায়খানা যাবে তখন ঝাড়ে কোনা ধরে আইডি বসে থাকবেন। আইজুল ভাইয়ের মামা বাড়িতে বসে কালাই রুটি খাচ্ছিলাম আর দেখছিলাম কিভাবে কুলা দিয়ে কুড়া থেকে চাল আলাদা করা হয়। মায়ের পাশে বসে ছেলেটি মায়ের কাজ দেখছে। এই দৃশ্য যেন বাঙালির শত বছরের চেনা দৃশ্য। বাঙালি বধূর হাতে কুলা আর হাতের আঙুল দিয়ে ঠন ঠন শব্দ করে কুলা দিয়ে বাছা হচ্ছে কুড়ো। মা ছেলের এমন ভালোবাসা মাটির ঘরের মেঝেতে এমন দৃশ্য ধরা দিয়েছে বাঙালির ঐতিহ্যের ধারক হিসেবে। উপরে রোদে দিয়েছেন চাল কুমড়ার বড়ি আর বারান্দা বেয়ে নেমে এসেছে লাউয়ের ডগা। এমন পরিবেশ শুধুমাত্র কবিরাই বর্ণনা দিতে পারবেন। আমি শুধু নৈসর্গিক মুগ্ধতাই দেখলাম। সকাল সকাল যাইতে হবে না? সকাল সকাল মানে বলতে গেলে 3টে, 3:30, 4টের দিকে চলে যাবো। আমরা 4টের দিকে চলে যাবো। হ্যাঁ আইজুল ভাই কেমন মনে হয়? মনে হয় না একদম মরুভূমি? তো মরুভূমি, এটা একবারে মরুভূমি। মানে চৈত মাসের দিকে দেখলেন না? হ্যাঁ, এটা তাকায় তো লাগে যে শালা ধু 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 করে একবারে একবারে মানে মানে কোনো দিকে কুল কিনারা নাই। তো বন্যা আসলে তাই হয়ে যায় এগুলা। বন্যা এসে গেলে যদি খালি গেলে পানি এতটুকু যদি পানি হয়, একটা বাড়ি ঘর থাকবে না এতটুকু পানি হলে। সব সুতে আসে কেমন? পুরো এবার প্রচুর সুত হয়। মিডিল চরে প্রতিটি বাড়ি এক একটি খামার বাড়ি। প্রতিটি বাড়িতেই গরু পালনের জন্য আলাদা জায়গা রেখেছেন তারা। গরুর ঘর, আথাল, খড়ের গাদি আর নিজেদের থাকার জন্য 1-2টি ঘর, এসব দিয়েই সাজিয়েছেন তাদের বাড়ি। যতদূর চোখ যায় শুধুই নতুন বাড়ি। চরখানপুরের মানুষ নদী ভাঙনের শিকার হয়ে এই জায়গায় আশ্রয় নিয়েছেন। একদম নতুন এই জনপদ তা সহজেই বোঝা যাচ্ছে। এখনো বড় কোনো গাছপালা হয়নি এখানে। উপর থেকে বেশ সুন্দর লাগলেও এই বাড়ি ঘরগুলোতে গরমের দিনে বসবাস করা হয়ে ওঠে বেশ কঠিন। বড় কোনো গাছপালা না থাকায় রোদের তাপ আর ঝড়ের দিনে সরাসরি ঝড়ো হাওয়া আঘাত করে তাদের বাড়িতে। মনে আছে? আপনার না খাওয়ানোর কথা ছিল? তো আসে না কেন? চলেন, আপনার বাড়ি কোন দিকে? ওই যে আমার ভাঙা বাড়ি। চলেন যাই। খাইকের সাথে আমার সাথে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু বাড়ি খান। আমার ঘর দেওয়া খাই এখন করে ঘর দেবে আমাকে কুড়িয়াতে থাকে। চরে ঘর দিছে? কই দিয়ে দেয়নি কেন? কাউকেই তো দেয়নি না। রাজা তা উঠাইছে দিবে, এই রাজা এখন আমাকে ঘর দেবে এখন করে করে। আপনার বাড়ি না এই পাশে ছিল? এই যে বাড়ি আমার এটা। ওই পাশ দিয়ে ওই বাড়ি থেকে আসছিলাম না? চলেন আসেন, রুটি খানকা 2টি আছে। কাকা কেমন আছে? ওই ধানের মাঠে আছে। ধানের মাঠে না? রসুন কে করছে এটা? এটা আমরাই করেছি রসুন গাড়া কুবি কুবিয়ে। কি দিয়ে? হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা আমার মিডল চরের ভিডিও দেখেছিলেন, আমি প্রথমবার যখন আসছিলাম আমি কিন্তু এই কাকির বাড়িতে আসছিলাম। কাকি আমাকে তার বাড়ি পর্যন্ত সেইবারও এনেছিলেন, বলেছিলেন যে এর পরের বার আসলে তুমি জানিয়ে এসো, তোমাকে খাওয়াবো। তাই এবার কবে আসেন ভুলে যান, তাহলে আমি দেবো খাইতে। আচ্ছা আচ্ছা, এর পরের বার আসলে আমি জানাই আসবো। ফোন নাম্বার তো রাখা হয় নাই কাকি? ফোন নাম্বার নিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার নিয়ে আসতে হবে। রুটি বানাইছিলাম আর কদুর ভাজি আর ভাত রেখেছিলাম, তাই বেনু মাঠে বেঁধে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে? কাকার বাড়িতে এখন আমি আর বাড়িওয়ালা আছে, আর কেউ নাই। ছেলে মেয়ে? ছেলে মেয়ে 5টা ওই পার চলে গেছে। খোঁজ খবর নেয় না? লে আর সময় যখন হয় তখন লে, না নিলে না লে। আচ্ছা আচ্ছা, নিজেদের কামাই রোজগার নিজেদের করে খাইতে হয় না? আমরা নিজে কামাই করে খাই। আমরা ওনারা টাকা পয়সা দেয় না? না, ও আর ছেলে হয়েছে আর তাকায়
তাকায় না? না আর বছর হয়েছে যে কাকি লাউ তো বুনছে করছেন দেখি চালে। লাউ লাগাচ্ছে, পানি ঢালছে যে। সবার সনের ঘরে দেখলাম ভিতরে মাটি দিয়ে বেড়া দিয়ে, আপনি দেননি? না। কেন? চিনি আমি, ছোট ঘর যে কি করবো তার লাগে দিই। গরু কয়টা তাহলে কাকি? গরু যে এটা বেঁচে দিয়েছে এটা। এর আগে না গরু ছিল 3টা? বেঁচে দিয়েছে যে। আপনাদের পরিবারে কি আয় রোজগারের ব্যবস্থা কিভাবে কিরকম? ধরেন যে কৃষিকাজ, গরু ফলোয়া? ও বাড়িওয়ালা কিছুদিন কামাই দিতে করে, যে রসুন কুবি করে, একটু ধান করে, গম করি, খাসাড়ি করি, মসি করি, হয়ে যায়। হ্যাঁ এতেই চলে আমার সংসার। বাহির পাশে তো আর কাজ করতে যাই না ঘরে। বুঝতে পারছি। বছর হলো কাকি এখানে 4 বছর পরে 5 বছর পর চলছে। 5 বছর চলছে? হ্যাঁ। এর আগে কোন চরে ছিলেন? আগে যে চরে যে নৌকা আসছে সে চরে ছিলাম। খানপুরে? নয় যে মিডিল চর, এটা উড়েছিল। প্রথমে কোন চরে ছিলেন? সে চরটা বলতে পারবে, লটা বোনা ছিল মেলা দূর। লটা বোনা খিদিরপুর ছিল। খিদিরপুর ছিল না? হ্যাঁ খিদিরপুর ছিল। খিদিরপুর ভাঙে আমরা ওই গ্রামে করি, ওই গ্রাম থেকে ভাঙে ওই গ্রামে আনো। কাজ ধরেন যে কৃষি কাজ, ধান লাগাচ্ছে লোক, গম করিছে, মসি। আচ্ছা, সবার বাড়িতে দেখতেছি গোয়াল ঘর আছে। সবার জন্য সবারই গরু আছে। সবারই গরু আছে না? 2টা 4টা 5টা করে? 2টা 4টা 5টা সবার জন্য গরু আছে। অনেকের মনে হয় অনেকগুলো বেশি আছে না? মেলা লোকের মেলা আছে, কিন্তু অনেক জনারই সবারই আগবাত আছে, মানে 4টা 5টা 10টা 20টা সবারই আছে। গরু চুরি টুরি হয় না? না, গরু চুরি হয় না। গরু চুরি হয় না। হ্যাঁ, মোষ তাও ফাঁকায় বাঁধা থাকে, তাও চুরি হবে না। আপনার গরু কয়টা? আমার গরু নাই, ধরেন একটা আছে গাই বাছুর। আচ্ছা আচ্ছা, দুধ হয় না? না, দুধ হয় না। গরু তো খাবারই তো ধরেন যে খাবারই জায়গা নাই। এর উপরে আউড়, এই আউড় দিয়ে ধরেন যে আউড় খাওয়াই, ওই গরু খাইতে পাচ্ছে না। বুঝতে পারছি। খাবার কম গরুর। এই সরে পড়াশোনার কি অবস্থা মানুষের? পড়াশোনা ধরেন যে ওই স্কুল আছে, হ্যাঁ ওই স্কুলে আসে মাস্টার, টিচার আছে। টিচার ওপার থেকে আসে? ওপার থেকে টিচার আসে। একটা প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুল, হ্যাঁ। টিচার আসে, টিচার আসি পড়াই টড়াই চলে যায়। ও, শুধু প্রাইমারি, হাই স্কুল নাই? না। হাই স্কুলের জন্য বাচ্চারা কিভাবে লেখাপড়া করতে যায়? ওই পারও যায় কোনো বাচ্চা। হ্যাঁ, ওপারও যায় না? দাসমারি তো পড়ে। ও, আসা যাওয়া তো খুব কষ্ট না? অনেক কষ্ট, গাং মরি যে অনেক কষ্ট। বুঝতে পারছি। তাহলে আর এমনিতেই সরের জমি, জায়গা জমির দাম কেমন? ওই ধরেন যে 20,000 30,000 হাইস, মানে তার বিঘা? হ্যাঁ, বিঘা। কয়টা গরু আপনার? গরু ধরেন আছে 20টা। আপনার 20টা? 2টি মোষ। ও, 22টার মতো তাহলে গরু মহিষ মিলে। হ্যাঁ। কোনটা আপনার বাসা? এটা আমার বাসা। চলেন একটু ঘুরে আসে, যে সময় থাকে। আসেন। যাবো না? এই 20টা গরু কে দেখাশোনা করে ভাই? ধরেন আমরা 3 বাবুত আছে, 3 বাবুতি ধরেন দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, এই যে এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাসা। অনেক সুন্দর, কিন্তু আমরা যত সুন্দর দেখতেছি এখানে তো বসবাস করা এত সুন্দর না। হ্যাঁ, ধরেন আমরা বন জঙ্গলেরই মানুষ না। এভাবে বলেন কেন? খুব কষ্ট না বর্ষাকালে? হ্যাঁ, প্রচুর ধরেন বন্যা এলে আমার হেভি কষ্ট হয়। তখন গরু কই রাখেন? গরু ধরেন বিশাল হেভি যদি বন্যা হয়, ধরেন ওই লেবেটেরিতলি যায় ওই পারে। ও, ওই বাঁধের উপরে না? বন্যা হলে কি করে? আমাদের ওখানে বন্যা হলে আমাদের ওগুলো অত ডুবে না। আমাদের ওখানটা যদি ডুবে যায়, এরা দাঁড়াইতে পারবে না এখানে। খানপুর চর। হ্যাঁ, আপনাদের বাড়ি কি আগে খানপুরেই ছিল? হ্যাঁ, এক জায়গাতেই ছিল বাড়ি। একই লাইন। নদীতে ধরেন ভাঙ গেছে, আমরা ধরেন এসে গাঙের তলায় বাড়ি করেছি। বুঝতে পারছি। বন্যা এলে আমার বিশাল কষ্ট। চরখানপুর পর্ব যারা দেখেছেন তারা এমন যাতা অনেকেই দেখেছেন। এই যাতাতে চাল পিষে ভাবি আমাদেরকে পিঠা বানিয়ে খাইয়েছিলেন। এটি আগে বাঙালির ঘরে ঘরে দেখা গেলেও যুগের সাথে সাথে এটিও হারিয়ে গেছে। এটাতে কি করবেন? ভাপা পিঠা না? এগুলো তো এখন শহরেই হয়ে গেছে, মেশিনে করে। তা আমাদের এই যাতাটা ছিল বলে আমাদের মানুষের মধ্যে রাখা। আমি 16 টাকা দিয়ে যাতা কিনে নিয়েছি।
এই যে তার আমার বাড়িতে এখন 1600 টাকা তো দিচ্ছেন। আর 1600 টাকা মানে 2000 টাকা বলে আমার 2400 টাকা দাম বলেছে আমার দাদারা। পাথরের না এগুলো আজিল ভাই? হ্যাঁ পাথরের। আপা এটা দিয়ে কি করা যায়? কালাই আটা পিসা হয়, জিভাপা পিঠার আটা পিসা হয়, তারপরে মসুরের ডাল, খেসারির ডাল, কালাইয়ের ডাল, চাউল পিসা হয়। ও এটা দিয়ে করা যায় না? চিতই পিঠার যে গুড়ি হ্যাঁ এইগুলো করা যায়। ঢেকির পরিবর্তে এটাই তো। আমি দূর থেকে ভাবতেছি যে উনি গামছান এইভাবে গামছা নিয়ে আসতেছে, মনে হয় রোদ টোদ লাগতেছে দেখে। আপনি আসছেন কোন জায়গা থেকে? ও আপনি খানপুর স্যার থেকে। এইগুলো না আগে মানুষ কাছের বাক্সে করে নিয়ে ঘুরতো। কাছের বাক্স নাই আপনার? কোনো খাবার দাবার তো কিছু নাই? আমাদের কুলসুমের জন্য কিছু নেন। কুলসুমের জন্য আপনার পছন্দ মতন আপনি করেন, আমি আমার পছন্দ বললে হবে না, আপনার পছন্দ মতন আপনি করেন। কোনটা নিয়ে যায় বলেন, কি নিয়ে যায়? আপনি যেটা আপনার খুশি সেটা নিন। কুলসুমের হাতের এই সিটি গোল্ডের চুরি নেই আমরা? কুলসুমের হাতে সিটি গোল্ডের চুরি হবে না তো মনে হয়। ভাবির হাতের? ভাবি তো আমার কাছে মজা চাইছে, মজা তো পাচ্ছি না। মজা বাজার যাবো। আচ্ছা তাহলে কি নেবো এখান থেকে? এখান থেকে কি নেবেন? কিছু একটা নেন, ওনাকে দাঁড় করলাম। এই ক্লিপ টিলিপ নিলেন একটা তাহলে হবে। আচ্ছা একটা ক্লিপ দেন, দুটা ক্লিপ দেন, একটা লাভ দেন আর একটা ওই প্রজাপতি দেন। হ্যাঁ এগুলোর দাম কেমন? 50 টাকা পিস। বেশি চাচ্ছেন না? না না। আচ্ছা দেন। বেশি খানপুর থেকে বেশি আসলাম। এই কাগজ সহ দিয়েছি তখন আবার। জি কাগজ সহ দেবো। আজল ভাই আপনার গ্রামে বাড়ি না? জি। ওনার? কার? না আর বাড়ি ওই দেশে। আমার বাড়ি হলো কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। কোন দৌলতপুর থানা? গ্রামের নাম কি? রামকৃষ্ণপুর সদিগড়া। ও সরি সরি 40 পাড়ার ওদিকে? 40 পাড়া সাইডে। আর একটা একবার বর্ডারের ভিতর থেকে গেল, আমাদের বাড়ি হলো একটু উপরে। একটা পূজা দাঁড়িয়ে 40 পাড়া, তারপরে কি জানো? 40 পাড়া সলিমার চর, গড়ের পাড়া মরার চর। মরার চর, হ্যাঁ। বাংলা বাজার, তিলিক মোড়, সোনার চর নাকি? সোনাতলা, হ্যাঁ। আমি গেছি কিন্তু, হ্যাঁ। সিলমারি, সোনাতলা টলা সব তো মরা, এগুলো তো হায়দার চর হচ্ছে। এটা সব রামকৃষ্ণপুর পড়ে না, সব হচ্ছে ওই সিলমারি ইউনিয়নের মধ্যে। না না, সিলমারি ইউনিয়ন আলাদা। এটা হলো রামকৃষ্ণপুর ইউনিয়ন। হায়দারের চর এটা গোটা হলো 40 পাড়া। এটা হলো সব হলো আপনার পড়াশোনা রে ভাই। ভাই কতদিনের জন্য বের হয়েছেন আপনি? আমি ভাই কি হলো আজকে বাড়িছি। আপনার হলো থাকবো। কুষ্টিয়া থেকে আসছেন আজকেই? কতদিন থাকবেন? মাসখানেক থাকবো। ও গ্রাম দেখে এইবার আমরা রওনা দিলাম এই গ্রামের একমাত্র স্কুলটি দেখতে। যদিও পশ্চিম পাড়া ঘুরতে এখনো বাকি, তাই পশ্চিম অংশ ঘোরার আগে এই স্কুলটি দেখে যায় একবার। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ছুটির দিন। স্কুলের শিক্ষকেরা শুষ্ক মৌসুমে ও ভরা মৌসুমে কঠিন পথ অতিক্রম করে আসলেও চরের শিশুরা সবসময় স্কুলে আসতে পারে না। পারিবারিক অভাব অনটনের কারণে অল্প বয়সেই তাদেরকে নানা পেশায় যুক্ত হতে হয়। এই জমিতে কি কি হয়? মাস কালাই ছাড়া কিছু হবে না ভাই। এক মাস কালাই আর গম। কারণ কি? মানে গমে যে আপনি পানি দিতে হবে। হ্যাঁ, এই পানি দিয়ে করতে হবে। অন্য কিছু লাগালে কি হয়? পুড়ে যাবে সব ভাই। পুড়ে যায় না? হ্যাঁ, এখানে এতটুকু তলে বালু, এই যে বালু দেখা যাচ্ছে। এই জায়গার গাছগুলো তো বেশি শক্ত না। না, ওই যে আপনার তলে যে রস না পাইলে কি হবে? মাটির একটা তো ওর মেরুদণ্ড ওর ক্যালসিয়াম থাকতে হবে। হ্যাঁ, আর ক্যালসিয়াম যদি না পাই তাহলে গাছ কি করে চলবে? উঠবে কি? এই যে কলমির গাছে যে সময় শুকিয়ে গেছে, মানে তো রস নাই তলে। কলমি গাছও মারা গেছে। হ্যাঁ, কলমির গাছেও মারা গেছে ভাই। কোনো এই গাঙ্গের চৈত মাসের গাং হইলে পারে সাইতে যাওয়া কোনো ব্যাপার হলো? আপনি তো হাইটে বাড়ি দিতে পারেন। হ্যাঁ, আপনি আগে বললেন হাইটে চলে যেতে পারবেন। তো কি হলো, মানে আপনার যদি ডাঙ্গা ডুঙ্গি হলে তো হাইটে চলেই যাবে মানুষ। আমাদের ওগুলো নেই, গেলবার মানুষ হাইটেই গেছে, পদ্মা পার হয়েছে। হ্যাঁ, মানে এরকম গেলছে যে এরকম ভাবে ঘুরিয়ে 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 পেঁচে 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 চলে গেছে। কোনটি হাত কিনে পানি, কোনটি হাত কিনে পানি, কোনটি হাত কিনে, কোনটি হবে এক হাঁটু, এরকম বেশি পানি হয় না এখন পদ্মায়।
দুহার দুহার না? হ্যাঁ, চিংড়ি জাল মাছ মারা। দুয়ারই বলি আমরা। কি হলো? টমেটো কি নিজেদের জমির? ও, নিজেরা লাগাইছিলেন না? এবার থেকে কয়জন বসবাস করেন? 2 জন। আপনারা 2 জন ঘরে বাইরে? ছেলে মেয়ে নাই? হ্যাঁ, এখন কি হয়ে গেল, একটা গরু নাই, ছাগল নাই। এই হচ্ছে ঘর না? হ্যাঁ, এই তো একটা ঘর। আর এই শাকসবজি কি সব কিনা? এই যে পেঁয়াজ, শাক লাগাইনি, এই যে সবজি, হ্যাঁ এগুলো সবই কিনা, বাজার থেকে নিয়ে এলো। ও, কে গেছিল বাজারে? খালো ছেলে। কি করবেন, গরু নাই, ছাগল নাই, ভেড়া নাই, কোন রকম চলছে। আপনাদের সংসার তাহলে আয় রোজগারের ব্যবস্থা কেমনে? ব্যবস্থা খুব ভালো না রে বেটা, একটা কথা বলবো কি, কোন রকম আল্লাহ যেভাবে চালাচ্ছে চলছে। আচ্ছা আচ্ছা, চোখে অপারেশন করতে হবে, করতে পারছি না। এই সোনের ঘরেই না? হ্যাঁ, যে ঘরের ঘর। ভিতরে কি মাটি দিয়ে দিয়া? এই যে মাটি দেওয়া। মাটি দিয়ে বেড়া দিয়া? হ্যাঁ, যে হাইসেল টুক। আর এইখানে ও একটুকু রান্ধি, পানিটা নিয়ে এলে। ও, এটা রান্নাঘর না? হ্যাঁ। এইটুকু বাড়ির মধ্যে বসবাস করেন তারা, স্বামী স্ত্রী। এবং এইটুকু একটি মুরগির খোপ, এবং পাশেই এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রান্নাঘর। বেলা ফুরিয়ে আসছে, সারাদিন মাঠে কাজ করে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই চরের মানুষের জ্বালানিরও বেশ অভাব রয়েছে। গাছপালা যেসব এলাকায় থাকে সেসব এলাকায় শুকনো পাতা দিয়ে রান্নার কাজ করেন। এই চরের মানুষের নির্ভর করতে হয় চরের কাঠ ও ছনের উপর। সারাদিন রোদের মধ্যে জ্বালানি কুড়িয়ে মাথায় করে ফিরছেন নারীরা, আর ফেরি করে পণ্য বিক্রি করা ভাইটিও ক্লান্ত শরীরে ফিরছেন বাড়িতে। পূর্ব দিকে তাকাতেই চোখে পড়ল গরু নিয়ে বাড়িতে ফিরছেন রাখালেরা। আমরা সৌন্দর্যের কথা উঠলেই ইউরোপের বিভিন্ন দেশের কথা ভাবি, অথচ কত সুন্দর আর মোহনীয় সৌন্দর্যে সেজেছে আমাদের বাংলা মা। সারি বেঁধে যাচ্ছে গরুর পাল, এমন দৃশ্য দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। বাড়িতে ফিরছে গরুর পাল, তাই অনেকেই খড় ও খেসারি কেটে প্রস্তুত করছেন। এমন সুন্দর বাড়িঘর দেখলে মনে হয় যেন সময় পিছিয়ে গেছে আজ থেকে 20-30 বছর আগে। আইজল ভাইকে বিদায় দিয়ে ঘাটে এসে দেখলাম একজন ধুলোর মধ্যে আর একজন নৌকার উপরে বসে নামাজ পড়ছেন। এমন দৃশ্য আর খোদাতালার প্রতি আনুগত্য দেখে ভেতরটা কেঁপে উঠল। চারপাশের কোলাহল, ধুলোবালি আর কষ্ট যেন মুহূর্তেই হারিয়ে গেল। এই তো জীবনের আসল রূপ, এই তো শুদ্ধতার আসল ছবি। স্রষ্টার ডাকে সাড়া দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধুমাত্র একটি নিবেদিত প্রাণের। আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। হাতে সময় থাকলে চরখানপুর ও মাজারদিয়ার ভিডিও দেখতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কুষ্টিয়ার মানিকের চরে।